मैं डॉक्टर के लक्ष्मण के नाते भारतीय जनता पार्टी के नए राष्ट्रीय अध्यक्ष के रूप में श्री नितिन नवीन जी को नाम की घोषणा करता हूं। मैं उन्हें इस अवसर पर हार्दिक बधाई देता हूं तथा निर्वाचन प्रमाण पत्र प्रदान करता हूं। धन्यवाद। भारत माता की जय। नितिन नवीन जी आगे बढ़ो। नितिन नवीन जी आगे बढ़ो। अब हमारे नवनिर्वाचित राष्ट्रीय अध्यक्ष आदरणीय नितिन नवीन जी का अभिनंदन हमारे लोकप्रिय प्रधानमंत्री आदरणीय नरेंद्र मोदी जी करेंगे। हम सब जोर से तालियों के साथ नितिन नवीन जी आगे बढ़ो। नितिन नवीन जी आगे बढ़ो। भारतीय जनता पार्टी जिंदाबाद। भाजपा एक ऐसी पार्टी है जहां लोगों को लगता होगा कि नरेंद्र मोदी देश के प्रधानमंत्री है, तीसरी बार प्रधानमंत्री बने, 50 साल की छोटी आयु में मुख्यमंत्री बन गए, 25 साल से लगातार हेड ऑफ द गवर्नमेंट रहे हैं। ये सब अपनी जगह पे हैं, लेकिन इन सबसे भी बड़ी चीज मेरे जीवन में है, मैं भारतीय जनता पार्टी का कार्यकर्ता हूं। ये सबसे बड़ा गर्व है। और जब बात पार्टी के विषयों को आती है, तब माननीय नितिन नवीन जी, मैं एक कार्यकर्ता हूं, वे मेरे बॉस हैं। এটাই হচ্ছে গণতান্ত্রিক পার্টির একটা নমুনা। পারিবারিক ব্যাপারটা হলে তো এইসব হতো না। নিতিন নবীন, যিনি বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচিত হলেন, কত বয়স? 45 বছর বয়স, একেবারে ইয়াং। আর তার বিষয়ে প্রধানমন্ত্রী, এরকম পদে থাকা, এত লড়াইয়ে থাকা এবং এত বয়সী, উনি কি বললেন? নিতিন নবীন হচ্ছেন ওনার বস, উনি একজন কার্যকর্তা। এটাই হচ্ছে যেটা বলছিলাম, যে একটা এই ধরনের পার্টি গণতান্ত্রিক, মানে পরিবার কেন্দ্রিক না, সকলের সমর্থনে সাংগঠনিক যে ব্যাপার স্যাপার, মানে এটা হচ্ছে তার নমুনা। যে আপনি যেই হন না কেন, যে পরিবারেরই হন না কেন, যতদিনই কাজ করেন না কেন, পার্টির যে গঠনতন্ত্র, যে সিস্টেম, সেটাকে মেনে চলতে হবে। আপনার থেকে বয়সে কম হতে পারেন কেউ, আপনার থেকে অভিজ্ঞতা হতে পারে কারো কম, কিন্তু যদি দলের সংগঠন যদি তাকে বসায় কখনো উপরের কোনো পদে, সকলকে মানতে হবে, তাকেই বস হিসেবে সকলকে মেনে চলতে হবে। আজকে একটা অনন্য উদাহরণ, যে নরেন্দ্র মোদী এত বয়সী প্রধানমন্ত্রী, এতদিন কত পদ সামলেছেন, আর তার হাঁটুর বয়সী বলবো, মাত্র 45 বছর বয়স, সেই নিতিন নবীন দলের যেহেতু শীর্ষ পদে বসেছেন, তাকে বস মানছেন। এটা একটা বড় বার্তা। কারণ বিজেপির অন্দরে কিছু কিছু মানুষ এখনো আছেন, ভাবেন আমি তো এই পদে ছিলাম, আমি তো সেই পদে ছিলাম, আমি তো বিরাট ব্যাপার, আমি কেন ওকে মানবো, ও তো আমার কথা মেনে চলবে, হতে পারে পদে বসা। এটা যেন একটা বড় বার্তা বিজেপির অন্দরে, যারা নিজেদেরকে বিরাট মনে করেন, অতীতে হয়তো কোনো পদে ছিলেন বা আছেন, তার থেকে উপরে কেউ চলে গেলেও তাকে ছোট করা, তাদের কাছে যেন একটা বড় বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে দিয়েছেন। এটা সত্যিই একটা অনন্য নজির বলবো, যে মানুষটিকে
মানে দেশ কেন গোটা বিশ্বের মানুষ এক ডাকে চেনেন, এত সম্মান, এত কিছু, কিন্তু তিনিও মানে দল যে তার কাছে সবার আগে, তার পদ না, তিনি কি করছেন, কতদিন কি করেছেন সেটা না, সেটা কিন্তু বুঝিয়ে দিলেন। এটা আমি বলবো একটা বিরাট বিরাট বার্তা, দলের কাছে একটা বিরাট বার্তা, আর অন্য যেসব দল আছে পরিবার কেন্দ্রিক যেসব দল তাদের কাছেও একটা বার্তা যে এই হচ্ছে পলিটিক্যাল পার্টি, এটাই হচ্ছে সিস্টেম, এটাই হওয়া উচিত, সাংগঠনিক সিস্টেম, এবং এইভাবেই সব কিছুকে মেনে চলা উচিত। যে কেউ এসে একটা দলের শীর্ষ পদে বসতে পারেন, যে অমুক পরিবারের অমুক ছেলে ভাইপো তিনিই বসবেন পদে, এইসব না। এটাও কিন্তু একটা মানে বার্তা হলো এই ধরনের পার্টির ক্ষেত্রে। ভাবুন না, এই পদে কতজন কত দিক থেকে বসেছেন। জেপি নাড্ডা ছিলেন, তার আগে মানে পরপর দেখছেন তো, মানে এরকম করে ব্যাপার না যে তার ছেলেই বসবেন, দেখছেন কি, যে কেউ বসতে পারেন, এই বাংলা থেকেও আবার কেউ নতুন করে গিয়ে বসতে পারেন আগামী দিনে। সুতরাং এবং এই বাংলাতে একটা ইতিহাস আছে দর্শক, যখন এই কথাটাই হলো আমি বিজেপির সম্পর্কে মানে বাংলার যে কানেকশন সেটার একটা ছোট্ট ভিডিও দেখিয়ে দিই, তারপর আমি আপনাদেরকে নিতিন নবীন যিনি নতুন সভাপতি হলেন তিনি কি বলেছেন, তার কি বার্তা, সেটা দেখিয়ে আপনাদেরকে শেষ করব। তিনি যুবকদের কীভাবে আহ্বান করেছেন এবং কর্মীদের উদ্দেশ্যে কি বলেছেন, এবং অবশ্যই বাংলার ভোট সম্পর্কেও কি বলেছেন সেটাও দর্শক আপনাদেরকে শোনাবো। আগে দেখুন বাংলার কথা যখন উঠে এলো, বাংলার কি কানেকশন আছে বিজেপির সঙ্গে, তার ছোট্ট একটা ভিডিও দেখুন। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি ভারতীয় জনসংঘের প্রথম অধ্যক্ষ ছিলেন এবং জনসংঘের প্রতিষ্ঠাতা। 1951 সালে এমন এক জাতীয়তাবাদী বিকল্প হিসেবে গ্রহণ করা হয়েছিল যা সাংস্কৃতিক আত্মবিশ্বাস, রাষ্ট্রীয় একতা, আত্মনির্ভরতা কেন্দ্রিক ছিল। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি একজন প্রখ্যাত বিদ্বান এবং পরিষদীয় নেতা ছিলেন, যিনি জাতীয়তাবাদের ভিত্তি সভ্যতা সম্পন্ন চেতনাকে মানতেন, যা প্রাদেশিক বা ধর্মীয় রাজনীতির থেকে বেশি ভারতীয় সংস্কৃতির সঙ্গে জড়িত। তিনি ছিলেন স্বাধীনতার পরে গৃহীত নীতিগুলির অন্যতম একজন সমালোচক, যা তার মতে দেশের সার্বভৌমত্বকে আঘাত করেছিল। তিনি দৃঢ়ভাবে ধারা 370 এবং জম্মু কাশ্মীরকে দেওয়া বিশেষ মর্যাদার বিরোধিতা করেন। এই যুক্তির সঙ্গে যে কোনো এক দেশ চলতে পারে না দুটি সংবিধান, দুজন প্রধানমন্ত্রী এবং দুটি পতাকা নিয়ে। 1953 সালে তিনি জম্মু কাশ্মীরে প্রবেশ করেন বিনা কোনো অনুমতিপত্র নিয়ে, এই নিয়মকে খর্ব করতে। সেখানে তাকে গ্রেফতার করা হয় এবং 23 জুন 1953 সালে রহস্যময় পরিস্থিতিতে কারাগারেই তার মৃত্যু হয়, যা আজও এক ঐতিহাসিক বিতর্ক হিসেবে থেকে গিয়েছে। সংসদে ডক্টর মুখার্জি 1951-52 সালের সাধারণ নির্বাচনের পর প্রথম সংগঠিত বিরোধী ধারা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি নেহেরুর অতিরিক্ত কেন্দ্রীকরণ, লাইসেন্স পারমিট রাজ এবং সেই সব নীতির ধারাবাহিক বিরোধিতা করেন, যা তার মতে নির্ভরশীলতা ও বিভাজনকে উৎসাহিত করত। তার রাজনৈতিক দর্শন ছিল গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে সাংস্কৃতিক শিকড়, অর্থনৈতিক স্বনির্ভরতা এবং শক্তিশালী ও অভিন্ন গণরাজ্যের সঙ্গে যুক্ত করার এক প্রয়াস। যদিও মাত্র 51 বছর বয়সে তার জীবনাবসান ঘটে, তবুও তার চিন্তাধারা অমর হয়ে আছে। জম্মু ও কাশ্মীরের পূর্ণ একীকরণ, স্বদেশী অর্থনৈতিক ভাবনা এবং গণতন্ত্রের নীতিগত অসম্মতির ভূমিকা সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি পরবর্তীকালে জাতীয় বিতর্কের অংশ হয়ে ওঠে। এই চিন্তাধারাই পরবর্তীতে ভারতীয় জনতা পার্টির রূপ নেয় এবং ভারতীয় রাজনীতিকে নতুন দিশা দিতে শুরু করে। শুনলেন দর্শক বাংলার যে কানেকশন। এখন এই দলের নতুন সভাপতি হলেন নিতিন নবীন। বিহারের মানুষ, 5 বারের এমএলএ। 2006 সালে উপনির্বাচনের মাধ্যমে তার এই বিধায়ক হওয়া, তার বাবাও বিধায়ক ছিলেন, কিশোর প্রসাদ বাবার নাম। একেবারে রাজনীতির মানে এই বিজেপি রাজনীতির ঘরানার প্রথম থেকে। বাবা অল্প সময় চলে গেছেন, উনি মানে খুব অল্প বয়স থেকেই পলিটিক্সে এসেছেন এবং দলের বিরাট দায়িত্ব সামলেছেন। 2006 সালে প্রথম এমএলএ, তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। 2010, 15, 20, 25 পর জিতে এসেছেন। দলের অনেক দায়িত্ব সামলেছেন, ছত্তিশগড়ের দলের দায়িত্ব সামলেছেন, আরএসএসের খুবই ঘনিষ্ঠ এবং বিশেষ করে মোদি শাহের খুবই ঘনিষ্ঠ মানুষ। সাংগঠনিক কাজকর্ম প্রচুর করেছেন এবং একেবারে তাজা বলা যায়, মাত্র 45 বছর বয়স। সুতরাং তাকে ঘিরে অনেক স্বপ্ন বিজেপি দেখছে।
আবার কেউ কেউ বলছেন যে এমন একজনকে এই পদে বসানো হয়েছে যিনি হচ্ছেন মোদি এবং শাহের খুবই আস্থাভাজন, ফলে মানে বিরোধের জায়গা হবে যে উনি পদে বসে রইলেন আর পুরনোদেরকে অমান্য করে চলা, মানে এইরকম কোনো জায়গা হবে না। মানে এই মানে নীতিন নবীন এবং মোদি শাহ তাদের মধ্যে যে মানে একটা বন্ধন সেটা খুব সুন্দর এবং খুব সুন্দরভাবে কাজটা হবে। ইনি পদে থাকলেও শাহ মোদিরাও তারা মানে দলের প্রয়োজনে তারাও সিদ্ধান্ত নিতে পারবেন এবং সেখানে এখান থেকে কোনো বিরোধ হবে এরকম কোনো জায়গা হবে না, ফলে একটা দারুণ সমন্বয়ের মাধ্যমে কাজটা এগোবে, এটাও কিন্তু অনেকে বলছেন। আবার কেউ কেউ তো অনেকে বলছেন যে তার মানে আদতে তো সেই শাহেরই ক্ষমতা বজায় থাকছে, কারণ এমন একজনকে বসানো হয়েছে, শাহের অনুমতির বাইরে কি উনি কিছু করবেন, এটাও কেউ কেউ বলছেন। তো যাই হোক, সেটা অন্য বিষয়, কিন্তু মোদিজি তো পরিষ্কার বলে দিলেন যে উনি কিন্তু আমার বস, উনি কিন্তু আমার বস। তো আমি দর্শক এনার বক্তব্যটা একটু শোনাবো। একটা বক্তব্য উনি রেখেছেন এবং সেখানে যুবকদের কীভাবে আহ্বান করেছেন আমি আপনাদেরকে সেই বক্তব্য শুনিয়ে শেষ করব। নতুন যিনি সভাপতি হলেন বিজেপির, আজকে প্রথম যে ভাষণ সেই ভাষণে কি বলেছেন এবং বাংলার ভোট সম্পর্কে কি বক্তব্য দেখুন। तो मैं देश के युवाओं से कहना चाहूँगा, राजनीति से दूरी समाधान नहीं, सक्रिय भागीदारी ही समाधान है। आइए एक सकारात्मक राजनीति के लिए युवाओं को आगे आने की आवश्यकता है। लेकिन साथ ही साथ मैं युवा साथियों से कहूँगा, मेरे भाइयों, राजनीति शॉर्टकट नहीं है, राजनीति 100 मीटर का रेस नहीं है, राजनीति लॉन्ग मैराथन है जहां स्पीड का नहीं स्टेमिना का टेस्ट होगा। तो आइए राजनीति के इस पिच पर हम अपनी जड़ों को मजबूत कर कर काम करें। और भारतीय जनता पार्टी का वॉच टावर तो बहुत स्ट्रांग होता है मित्रों, इसलिए आप अपने बूथ में निरंतर रूप से काम करते रहिए, अपने मंडल में काम करते रहिए। भाजपा का वॉच टावर, भाजपा का केंद्रीय नेतृत्व इतना मजबूती तरीके से हर पारी से नजर रखता है, कहीं ना कहीं आपको भी उस मुकाम तक पहुंचाएगा। साथियों, अगले कुछ महीने में तमिलनाडु, असम, बंगाल, केरल और पुडुचेरी में चुनाव होने जा रहा है और वहाँ की डेमोग्राफी की पूरी चर्चा हो रही है। किस प्रकार से बदले हुए डेमोग्राफी में वहाँ चीज़ें बदल रही हैं और हमारे लिए अपने आप में एक चुनौती है, लेकिन हम पूरी तरह से आश्वस्त हैं कि भाजपा का कार्यकर्ता अपने संघर्ष और परिश्रम के बल पर इन 5 राज्यों में सशक्त भाजपा का नेतृत्व प्रदान करने जाएगा। और हम हमेशा विश्वास करते हैं कि हमें अपनी आस्थाओं के केंद्र के लिए और सनातन परंपराओं को केंद्र को बचाने की लड़ाई अगर लड़नी है तो निश्चित रूप से अपने देश को सुरक्षित रखने की लड़ाई लड़नी है, तो इन 5 राज्यों में हमें एक मजबूत ताकत बन के आना है। শুনলেন দর্শক প্রথম ভাষণ এই পদে বসার পরে ওনার যেটা বক্তব্য সেটা হচ্ছে যুবকদের এগিয়ে আসা উচিত, যুবকদের এগিয়ে আসা উচিত। আর দলের যারা কর্মী তাদের উদ্দেশ্যে বলছেন কাজ করে যাবেন, ওই মানে একটা দৌড় সেটা না, স্ট্যামিনাটা হচ্ছে মেন ব্যাপার। আর বিজেপির ওয়াচ টাওয়ার কিন্তু খুব ভালো, এটা হয়তো নিজেকে দিয়েও প্রমাণটা মানে করতে চাইছেন যে সত্যি উনি কাজ করে গেছেন আর বিজেপির ওয়াচ টাওয়ার ঠিক নজর রেখেছিল কে কাজের, সেই জন্যই হয়তো এই এত অল্প বয়সে এরকম পদে বসে গেলেন, মাত্র 45, বুঝতে পারছেন। এটা এই বার্তা উনি কার্যত দেওয়ার চেষ্টা করেছেন। আর সেই সঙ্গে এই যে নির্বাচন সামনে আছে যেসব রাজ্যে সেই কথা বললেন, তার মধ্যে পশ্চিমবাংলার নামটাও বললেন এবং সেখানে ডেমোগ্রাফি যে চেঞ্জ হয়ে যাচ্ছে সেটাও কিন্তু বললেন, ফলে ক্ষমতায় আসতে হবে এবং সেখানে দেশের নিরাপত্তা এবং সনাতনীদের যে জায়গা সেই জায়গা সুরক্ষিত রাখার জন্যে এই সব জায়গায় জেতা কিন্তু খুব জরুরি, এই বার্তা কিন্তু উনি দিয়ে রাখলেন। এবার দেখা যাক উনি কাজ করবেন, সেই কাজ কতটা উনি করতে পারেন সেটা আমরা আগামী দিনে দেখব। নিশ্চয়ই বাংলাতেও আসবেন যেহেতু ভোট আসছে, এবং তারপর ওনার আরও ভাষণ বাচনভঙ্গি নতুন করে আরও দেখব কিনা। আজকে তো প্রথম, সুতরাং আজকে একটু ঠান্ডা ঠান্ডা ব্যাপারটা হয়তো হয়েছে। তো দেখা যাক আগামী দিনে কী হয়। দর্শক বলবেন আপনাদের কি মত, যেভাবে একজন তরুণকে এই পদে বসানো হলো এবং তাকে যেভাবে সম্মান দিয়ে কথা বললেন প্রধানমন্ত্রী, কি বুঝলেন, কি বার্তা গেল, সব মিলিয়ে দর্শক আপনাদের মতামত চাই। যা বলার বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।